আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের গাণিতিক অর্থনীতি বইয়ের ষষ্ঠ অধ্যায় একমাত্রিক কার্যক্রমের সিমপ্লেক্স পদ্ধতি এর মাধ্যমে বিভিন্ন সমস্যা ও সমাধান। যেমন যে প্রশ্নটা এমন থাকে যে সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো। জাস্ট ধরলাম এখানে থাকে হচ্ছে সর্বোচ্চকরণ 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 পাই বা মুনাফার ক্ষেত্রে সর্বোচ্চকরণের ক্ষেত্রে পাই ইকুয়াল টু 3x1 প্লাস 6x2। আবার বাধার শর্ত বাধার শর্ত যেমন যদি দেওয়া থাকে 3x1 প্লাস 2x2 7 x1 প্লাস x2 2 অঋণাত্মক শর্ত। অঋণাত্মক শর্ত এখানে দুইটা চলক আছে x1 এবং x2, এগুলা শূন্য এর থেকে বড় অথবা শূন্য এর সমান, মানে এগুলো ঋণাত্মক হবে না। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে যে বাধা শর্তগুলো আছে এগুলা কিন্তু সমান নাই, অসমতা আছে, এগুলাকে সমতা করে পাই। এখানে বলা হয়েছে সর্বোচ্চকরণ। সর্বোচ্চকরণের ক্ষেত্রে সমতা করার জন্য বাধা শর্তের বাম দিকে যেমন 3x1 প্লাস 2x2 এর সাথে যদি এই মানটা 7 এর থেকে ছোট হয় তাহলে কিছু একটা যোগ করলে সেটা 7 এর সমান হবে। আচ্ছা, এই জন্য এটার সাথে s1 যোগ করলাম। s1 এর পুনরায় হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল, মানে ঘাটতি চলক, ইকুয়াল টু 7 লিখতে পারি। আবার যদি সর্বনিম্নকরণ হয়, সর্বনিম্নকরণের ক্ষেত্রে চিহ্নটা কিন্তু এখানে আমাদের L1 বিয়োগ করতে হবে, যেমন 3x1 প্লাস 2x2 মাইনাস L1 ইকুয়াল 7। এভাবে লিখতে হবে হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্নকরণের ক্ষেত্রে, একটাতে যেন দুইটা বোঝা যায়, এই জন্য শুধুমাত্র এটাই বোঝাই দিচ্ছি। সর্বনিম্নকরণের আরেকটা অঙ্ক করে পরে বোঝাই দেব। আচ্ছা, তাহলে 2 নম্বর শর্ত x1 প্লাস x2 প্লাস s2 ইকুয়াল টু 2 হবে। আচ্ছা, তাহলে আমরা যে ঘাটতি চলকগুলা s1 এবং s2 যোগ করলাম, s1 এবং s2 এটার মান বাহির করতে হবে। যেমন s1 যদি শুধু বাম দিকে রাখি, s1 ইকুয়াল টু 7 মাইনাস 3x1 মাইনাস 2x2। এটা একটু শর্টকাটে করলাম। 3x1 এর সামনে প্লাস আছে, এটা ডান দিকে গেলে হবে মাইনাস। 2x2 এর সামনে প্লাস আছে, ডান দিকে গেলে হবে মাইনাস। s1 বাম দিকে আছে, তেমনই থাকবে। 7 ডান দিকে আছে, তাই থাকবে। ঠিক একইভাবে s1 যা আছে তাই লিখলাম, এটা হচ্ছে s2 ইকুয়াল ইকুয়াল টু 2। এরপর এই যে x1 এবং x2 আছে, উভয়ের সামনেই প্লাস আছে, তাই উভয়ের সামনে মাইনাস দিলাম, x1 মাইনাস x2। এটা আমরা দিলাম সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2। আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা আসলাম, ওকে। কিন্তু
সবসময় আমাদের সর্বোচ্চকরণ, বাধা শর্ত এবং অঋণাত্মক শর্ত এটা দেওয়া থাকে না। তাহলে এটা যদি একটু আলাদাভাবে অন্য কোথাও করার চেষ্টা করি তাহলে এটা এরকমভাবে করতে পারবো। যেমন অন্য কোনো সংখ্যা দ্বারা যদি বোঝায় দিই তাহলে এরকম দেওয়া থাকে যে সর্বোচ্চকরণ করো। সর্বোচ্চকরণের শর্ত যেমন দেওয়া থাকে সর্বোচ্চকরণ পাই ইকুয়াল টু 8x1, এটা ধরলাম আর কি 6x2। বাধা শর্ত, বাধা শর্ত আমরা প্রথমবারে করছিলাম সরাসরি বাধা শর্ত যেটা দেওয়া ছিল, কিন্তু এখানে যদি ম্যাট্রিক্স আকারে দেওয়া থাকে, যেমন বাধা শর্ত যদি দেওয়া থাকে 2 2 4 2, এটা ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে। দুইটা চলক দেওয়া আছে x1 x2, সরি এটা হচ্ছে 8 12। তাহলে এটার মানটা আমরা কিভাবে বাইর করব? এখানে অঋণাত্মক শর্ত, দুইটা চলক আছে x1 এবং x2, দুইটা ঋণাত্মক হবে না ধনাত্মক হবে। তাহলে এখন আমাদের এটাকে ভাঙতে হবে, ভাঙে একটা সমীকরণ আকারে বসাতে হবে। সমীকরণ আকারে বসানোর জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রথম সারির ম্যাট্রিক্সের প্রথম সারিতে 2 আছে এবং 2 আছে। তাহলে এই 2 প্রথম চলকের সাথে যাবে এবং পরের 2 যাবে দ্বিতীয় চলকের সাথে যোগ আকারে। যেমন এটা যদি লিখি সমীকরণ আকারে তাহলে 2x1 প্লাস 2x2, এখানে যা আছে লেস দেন অর ইকুয়াল, আমরা যেহেতু প্রথমেরটা নিয়ে কাজ করতেছি সেহেতু এখানে প্রথমের মানটা নিতে হবে 8। আবার দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে একইভাবে ক্রমান্বয়ে নিতে হবে 4x1 প্লাস 2x2 লেস দেন আর ইকুয়াল 12। এখন ঠিক একইভাবে আগের যে সমীকরণটা আমরা লিখলাম, আগের সমীকরণটা আমাদের আসে যাবে। তাহলে যদি আগের সমীকরণটা আমরা যেটা লিখছিলাম যে 3x1 প্লাস 2x2 লেস দেন অর ইকুয়াল 7, তাহলে যে এখানে এখানে হয়তো 3। আচ্ছা, আগের সমীকরণটা এভাবে বোঝাতে পারি যে প্রথমে যদি লিখি ম্যাট্রিক্স আকারে তাহলে 3x1, সরি ম্যাট্রিক্স আকারে লিখতে গেলে 3x1 প্লাস 2x2, এই জন্য এখানে 2 হবে। আর নিচে যেটা আছে 1 1, তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে চলক এখানে দুইটা লেখা যাবে x1 এবং x2। লেস দেন অর ইকুয়াল আছে এখানে দুইটা আছে 7 2। প্রথমে এখান থেকে করলে হয়তো একটু এলোমেলো লাগতো, তাই পরবর্তীতে এখান থেকে বোঝাই দেওয়া গেল। এখন এখান থেকে যদি লিখি তাহলে প্রথমে যে সমীকরণটা আমরা লিখলাম, এই যে সমীকরণটা, এই সমীকরণটা চলে আসবে। কিভাবে চলে আসবে যদি আরেকটু বোঝাই তাহলে এটা হবে 3x1 প্লাস 2x2 লেস দেন অর ইকুয়াল 7। আবার x1 প্লাস x2 লেস দেন অর ইকুয়াল 2, যেটা আগের সমীকরণে চলে আসছে। এখন আমরা এখান থেকে সমাধান করব। এখান থেকে সমাধানের ক্ষেত্রে আমাদের যে মানটা পাইলাম 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই সমীকরণগুলো থেকে আমাদেরকে একটা টেবিল গঠন করতে হবে। মানে এই সমীকরণ থেকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। যেমন যদি আবার লিখি আমি সুবিধার্থে তাহলে এরকম আসবে যে আচ্ছা, এটা আমার মনে হচ্ছে যে পরবর্তী পাতায় লেখা বেশি ভালো হবে। আচ্ছা, পরবর্তী পাতায় না লিখে অন্য কোনো খাতায় উঠাবো তাহলে আরো সুবিধা হবে। যেমন এখানে দেওয়া আছে s1 ইকুয়াল টু 7 মাইনাস 3x1 মাইনাস 2x2। আবার দেওয়া আছে s2 ইকুয়াল টু 2 মাইনাস x1 মাইনাস x2।
সমীকরণগুলোর আলোকে ম্যাট্রিক্স আকা সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। আহ, সমীকরণ গুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তবে এখানে আরেকটা জিনিস আমাদের নিতে হবে, সেটা হচ্ছে যদিও লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে প্রথমে সর্বোচ্চকরণ যেটা দেওয়া আছে, সর্বোচ্চকরণের ক্ষেত্রেও একটা স্থির মান আনতে হবে। আমাদের এখানে স্থির মান নেই। সর্বোচ্চকরণ পাই ইকুয়াল টু, এখানে স্থির মান যদি আমরা শূন্য বিবেচনা করি তাহলে যা আছে কিন্তু তাই হবে, শুধুমাত্র এখানে শূন্য প্লাস 3x1 প্লাস 6x2 এটা যোগ করলাম। তাহলে এখন তিনটাকে যদি ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই তাহলে এখানে লিখতে হবে, একটা হচ্ছে স্থির মান পাচ্ছি, একটা হচ্ছে x1 চলক পাচ্ছি, আর একটা হচ্ছে x2 চলক পাচ্ছি। তাহলে এখানে প্রথমে লিখলাম স্থির মান, তারপরে লিখলাম x1 এর মান, তারপর লিখবো x2 এর মান। আচ্ছা, এখন বাম দিকে আমাদের আছে পাই এর মান, s1 এর মান, s2 এর মান। আচ্ছা, তাহলে বাম দিকে লিখলাম পাই s1 এবং s2। এখন মানগুলো বসাবো। মানগুলো কিভাবে বসাবো? এগুলো তো ঠিক যেটা যেখানে আছে সেভাবে বসেছি। এখন মানগুলা বলতে এই চলকগুলার সহগ যেগুলো আছে সেগুলো বসাবো। যেমন এখানে স্থির মান লিখছি, স্থির মান প্রথমে তিনটাই কিন্তু স্থির মান, 0, 7 এবং 2, এটা স্থির মান। স্থির মানের নিচে পাইয়ের স্থির মান আছে 0, 0 বসালাম পাই বরাবর। আচ্ছা, তাহলে এক কাজ করি, সুবিধার্থে আমরা এটা ছক আঁকি। হ্যাঁ, ছক অঙ্কন করলাম। তাহলে পাই এর স্থির মান হচ্ছে 0, s1 এর স্থির মান হচ্ছে 7 এবং s2 এর স্থির মান হচ্ছে 2। আবার x1, x1 এর সহগ, x1 এর সহগ পাই এর সমীকরণে x1 এর সহগ আছে 3, এই জন্য 3 লিখলাম। একইভাবে x2 এর সহগ পাই এর সমীকরণে আছে 6, এখানে পাই এর সমীকরণে x2 এর সহগ 6 লিখলাম। একইভাবে s1 এর ক্ষেত্রে x1 এর সহগ আছে -3, মাইনাস চিহ্ন আছে, তাহলে -3 লিখতে হবে। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দেওয়া না দেওয়া একই কথা। আচ্ছা, তাহলে এখানে লিখলাম -2। x x এর সহগ আছে -1, 1 দিলেও যা না দিলেও তাই। তাই এখানে আমাদের লিখতে হবে -1 এবং x2 এর সহগ আছে -1। এখন আমরা ম্যাট্রিক্স আকারে সাজালাম। এখন এখানে পিভট সারি এবং পিভট কলাম আমাদের বাইর করতে হবে। সিমপ্লেক্স পদ্ধতিতে পিভট সারি এবং পিভট কলাম বাহির করতে হবে। পিভট সারি এবং পিভট কলাম বাহির করার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, প্রথমে আমাদের পিভট কলাম আমরা বাহির করব। পিভট কলাম বাহির করার ক্ষেত্রে এটা হচ্ছে এরকম যে স্থির মান 0, 7 এবং 2 স্থির মান ব্যতীত প্রথম সারির মানে পাই অর্থাৎ সর্বোচ্চকরণ এর ক্ষেত্রে প্রথম সারির যে মানটি সর্বোচ্চ সেই মানটি হবে পিভট কলাম। অর্থাৎ আবারও যদি বলি সহজভাবে, স্থির মান ব্যতীত ম্যাট্রিক্স এর প্রথম সারির যে মানটি সর্বোচ্চ, স্থির মান ব্যতীত প্রথম সারির যে মানটি সর্বোচ্চ সেটি হবে পিভট কলাম। তাহলে পিভট কলাম যদি 6 হয়, যেমন 3 এর থেকে বড় হচ্ছে 6, এই দুইটার মধ্যে তুলনা করে 6 বড়, সেহেতু এখানে 6 এর এই কলামটা আছে, এই পুরা কলামটা হচ্ছে
পিভট কলাম। আচ্ছা, এখন পিভট সারির ক্ষেত্রে আমরা কি বিবেচনা করব? এখানে যে মাইনাস মানগুলো আছে, মাইনাস মানগুলো বাদ দিতে হবে। তাহলে এখন পিভট কলাম বাইর করলাম, পিভট কলামের মাইনাস বা ঋণাত্মক মান ব্যতীত ঋণাত্মক মানগুলোকে বাদ দিয়ে অন্যান্য মান দিয়ে সেই বরাবর স্থির মানকে সেই পিভট কলামের মানগুলো দ্বারা ভাগ করলে যে মানটি সর্বনিম্ন হবে সেটি হচ্ছে পিভট সারি। আবারও যদি বলি, পিভট কলামের অঋণাত্মক মানগুলোকে বাদ দিয়ে স্থির মানগুলোকে সেই সারির পিভট কলামের মানগুলো দ্বারা ভাগ করলে যে মানটি সর্বনিম্ন হবে সেটি হচ্ছে পিভট সারি। যদি আমরা করি, 0কে 6 দ্বারা ভাগ করলে ইনফিনিটিভ, ওকে ওইটা বাদ। তাহলে এখন 7কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে? 3.5। 7/2 ইকুয়াল টু 3.5। একটা আসলো 3.5 আর একটা হচ্ছে 2/1। 2/1 ইকুয়াল টু আসছে 2। একটা হচ্ছে 3.5 আর একটা হচ্ছে 2। তাহলে এখানে পিভট সারি কোনটা হবে? 2 যেই সারিতে আছে সেটা হচ্ছে হবে পিভট সারি। তাহলে আমরা পুরোটাতে এরকম একটা দাগ দিয়ে নিলাম, এটা হচ্ছে পিভট সারি। আর এই যে এটা হচ্ছে পিভট উপাদান। পিভট উপাদান হচ্ছে -1। পিভট উপাদান কাকে বলে? পিভট উপাদান হচ্ছে পিভট সারি এবং পিভট কলাম উভয়টির মধ্যে যে উপাদানটি পড়বে সেটাই হচ্ছে পিভট উপাদান। আচ্ছা, প্রথম থেকে যদি আরেকটু বলি যে পিভট কলাম, পিভট কলাম কাকে বলে? প্রথম সারির স্থির মান ব্যতীত যে মানটি সর্বোচ্চ সেই বরাবর কলামকে পিভট কলাম বলা হয়। আবার যদি বলে পিভট সারি কি? পিভট কলাম এর অঋণাত্মক মানগুলো বাদ দিয়ে বা স্থির মানগুলোর মানে আহ, পিভট কলাম এর পিভট কলামের মানগুলো দ্বারা পিভট কলাম বরাবর স্থির মানগুলোকে ভাগ করলে যে মানটি সর্বনিম্ন হবে সেই মান বরাবর যে সারি হবে সেটাই হচ্ছে পিভট সারি। আচ্ছা, তাহলে এখন পিভট উপাদান কি? যে উপাদানটি পিভট কলাম এবং পিভট সারি উভয়ের মধ্যে রয়েছে তাকে পিভট উপাদান বলে। এখন যদি পরবর্তী কোনো পেজে যাই তাহলে আহ, অন্য একটা খাতা নেই। আসলে অন্য আরেকটা খাতা কেন নিলাম? কারণ এখানে অন্য আরেকটা খাতা না নিলে আর কি পরবর্তীতে আরেকটা সারি হবে, সেটা আমাদের নির্ণয় করাটা অনেক কঠিন হবে। এই জন্য এটা নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমাদের পরবর্তীতে যে কাজটা হবে সেটা হচ্ছে সব বাইর করলাম। আচ্ছা, প্রথমে একটা ম্যাট্রিক্স সাজায় নিই আর কি, টানে নিই। যেমন এখানে স্থির মান, আচ্ছা ওগুলো পরে, কারণ ওটা চেঞ্জ হবে। আচ্ছা, হয়েছে। এখন আমাদের স্থির মান মানে এই যে পিভট সারি এবং পিভট কলাম এর বাম দিকে যে S2 আছে, S2টা পিভট কলামের উপরে x2 এর জায়গায় যাবে। আবার x2 x2টা S2 S2 এর জায়গায় যাবে। যেমন এখানে ছিল x2, এখানে হবে S2। এবং
এখানে হচ্ছে S2 ছিল, এখানে হবে x2, মানে স্থান বিনিময় করবে। আচ্ছা, বাকি উপাদানগুলো যেমন আছে তেমনই থাকবে, স্থির মান। এখন এখন আমাদেরকে প্রথমে আনতে হবে পিভট উপাদান। পিভট উপাদান এটা কিভাবে আনতে হবে? পিভট উপাদানকে আমাদেরকে আনতে হবে, উল্টে আনতে হবে। মানে উল্টা বলতে বোঝায়, যদি এটা থাকতো 1/2, তাহলে আমাদেরকে এটা যদি উল্টাতাম তাহলে কি হতো, 2/1 হতো। যদি 2 থাকতো, তার মানে এর নিচে অবশ্যই একটা 1 আছে, তাহলে এটা হবে 1/2। উল্টানো মানে এটা। এখন যদি -1 থাকে, তাহলে এর নিচে আরেকটা 1 আছে, ইকুয়াল টু 1 ওই উপরে নিচে গেল 1 ইকুয়াল টু 1, তাহলে ইকুয়াল টু আমরা -1ই লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে -1 লিখলাম। আচ্ছা, এখন আমরা প্রথমে যদি পিভট কলামকে নিয়ে আসি, তাহলে পিভট কলামকে আনার সময় পিভট কলামের প্রত্যেকটা উপাদান পিভট উপাদান দ্বারা ভাগ আকারে ভাগ হয়ে আসবে। যেমন 6 যদি এখানে নিয়ে আসি, তাহলে 6কে পিভট উপাদান -1 দ্বারা ভাগ করে আনতে হবে, 6/-1। তাহলে এখানে কি হবে, ইকুয়াল টু -6/1, 1 যা আছে তাই, তাহলে এখানে হবে -6 লিখলাম। আচ্ছা, তাহলে এখন 2 এর ক্ষেত্রে -2কেও পিভট উপাদান -1 দ্বারা ভাগ করে আনতে হবে। তাহলে -2/-1, মাইনাস মাইনাসে কাটা গেল, তাহলে এখানে 2/1 আসতেছে। 2/1 নিচের 1 লেখাও যায় না লেখাও যায়, তাহলে শুধুমাত্র 2 লিখলে এটা হয়ে গেল। আচ্ছা, পিভট কলাম চলে আসলো, এখন আমরা পিভট সারিটাকে নিয়ে আসবো। পিভট সারিকে কিভাবে নিয়ে আসবো? পিভট সারিকেও ওই একইভাবে নিয়ে আসতে হবে, শুধুমাত্র বিপরীত চিহ্ন বসায় আনতে হবে। যেমন এখানে 2/1 ভাগ করে আনতে হবে। এখানে আছে 2/-1 ইকুয়াল টু কি হবে, -2। কিন্তু এটাকে চিহ্নের বিপরীত নিয়ে আসতে হবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস আনতে হবে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস আনতে হবে। তাই এখানে যেহেতু পিভট সারির প্রথম উপাদানটা 2 এবং একে ভাগ -1 দ্বারা ভাগ করলে আসে -2/1, তাহলে এখন এটাকে আমরা বিপরীত চিহ্ন বসাতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র 2 বসাবো। আবার এখানে যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে -1/-1, -1/-1, তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে এখানে শুধু হচ্ছে 1, কিন্তু শুধু 1 আসবে না, 1 এর বিপরীত চিহ্ন আসবে, তাহলে এখানে আসবে -1। ওকে, তাহলে এখন অন্যান্য উপাদানগুলো আসলে কিভাবে আসবে? অন্যান্য উপাদানগুলো এভাবে আসবে, যে এইটার নিয়মটা হচ্ছে, যে উপাদানটা আসবে, যদি স্থির মান জিরো জিরো উপাদানটাকে নিয়ে আসি, তাহলে সেই উপাদানটা আগে বসবে, তারপর বিয়োগ চিহ্ন বসবে, তারপর স্থির মান বরাবর যে মানটাকে আনবো সেই মান বরাবর পিভট কলাম এবং পিভট সারির মানদ্বয় গুণ আকারে বসবে। 0 বরাবর পিভট কলামের মান হচ্ছে 6 এবং 0 বরাবর পিভট সারির মান হচ্ছে 2, তাহলে 6 এবং 2 গুণ হবে, 6 × 2 বাই, এরপর ভাগ হবে। ভাগ কি দিয়ে হবে? পিভট উপাদান যেটা আছে -1, সে -1 দ্বারা হবে। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। তাহলে এখন আমাদের আসতেছে 0 মাইনাস 12/-1, তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে +0 + 12, নিচে 1, 1 লেখাও যায় না লেখাও যায়, 0 লেখাও যায় না লেখাও যায়, তাহলে এখানে আসছে 12। তাহলে এখানে আমরা স্থির মান বসাবো 12। ঠিক একইভাবে যদি
3 এর মানটা নেই, তাহলে 3 এর ক্ষেত্রে একই হবে। প্রথমে লিখব 3 মাইনাস ব্র্যাকেট দিলাম, তারপর 3 বরাবর পিভট সারি এবং পিভট কলামের মানদ্বয় গুণ আকারে বসবে। যেমন এখানে আছে 6 ইন্টু -1 বাই পিভট উপাদান -1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে? যদি ক্যালকুলেশন করতে সমস্যা হয় তাহলে সরাসরি আমরা এভাবে লিখতে পারি যে এখানে আছে 3 মাইনাস ব্র্যাকেট দিলাম 6 ইন্টু -1 বাই -1, যা আছে সবগুলো ব্র্যাকেট সহকারে লিখে দেবো, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন অ্যান্সার আসছে -3। তাহলে এখানে বসবে কি -3। ঠিক একইভাবে যদি 7 এর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে 7 মাইনাস 7 বরাবর পিভট সারি এবং কলাম নিলাম -2 ইন্টু 2 বাই -1। এটা যদি বসাই দিই তাহলে কি আসবে? 7 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 ইন্টু 2 বাই -1। মাইনাস চিহ্নগুলো বসালে যে অ্যান্সারটা ক্যালকুলেশন করে আসবে সেই অ্যান্সারটা ডাইরেক্ট বসিয়ে দিলে হয়ে গেল। আচ্ছা, তাহলে অ্যান্সার আসছে শুধু 3। তাহলে আমরা এটা মান নিলাম হলো এইটার, তাহলে 3। এখন যদি আবার -3 এর মানটা নেই তাহলে আমাদের কি আসবে? এখানে হচ্ছে -3 এর মানের ক্ষেত্রে -3 নিলাম, -3 নিলাম, এটা থেকে আবার বিয়োগ হবে 3 বরাবর সারি ইন্টু -1 মানে কলাম বাই -1। তাহলে এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন যদি আমরা করে দিই তাহলে ক্যালকুলেশন এমন আসবে যে -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 ইন্টু -1 বাই -1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল আসছে -1। তাহলে এখানে চিহ্ন হচ্ছে -1। পিভট কলামটা এভাবে পিভট মানে সরি, এখানে হচ্ছে ম্যাট্রিক্সের বাকি উপাদানগুলো এভাবে আসবে। এখানে একটা মান লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে x1 ছিল, x1ই বসবে। এখন এখানে আমরা এভাবে লিখতে পারি যে আহ, নতুন ম্যাট্রিক্স সারণী গঠন করে পাই, বা এটা যদি আমরা 1 নং ম্যাট্রিক্স সারণী দেই তাহলে এটা লিখতে পারি 2 নং ম্যাট্রিক্স সারণী। যদি এরপর আবারও ম্যাট্রিক্স সারণী নির্ণয় করা লাগে তাহলে সেটা হবে 3 নম্বর ম্যাট্রিক্স সারণী। এখন 3 নম্বর ম্যাট্রিক্স সারণী নির্ণয় করতে হবে কিনা সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? সেটার জন্য আমাদেরকে করতে হবে যে এই যে এখানে দেখতে পাচ্ছি প্রথম সারির সর্বশেষ যে ম্যাট্রিক্স সারণী আছে, ম্যাট্রিক্স সারণীর যে প্রথম সারি আছে, প্রথম সারির স্থির মান ব্যতীত বাকি যে মান দুইটা আছে -3 এবং -6, এখানে যদি -3 এবং -6 না আসে, অর্থাৎ ঋণাত্মক মান না আসে, যদি একটাও ঋণাত্মক মান আসে সেক্ষেত্রে আবার পরবর্তীতে আরেকটা ম্যাট্রিক্স সারণী করতে হবে। যতক্ষণ না পর্যন্ত স্থির মান ব্যতীত বাকি দুইটা বা তিনটা যতগুলো মান থাকবে সবগুলাতে ঋণাত্মক মান না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নতুন করে ম্যাট্রিক্স সারণী তৈরি করতে হবে। আসলে ভিডিওটা শুরু করার আগে আমি এটা দেখে নিছি যে একটা আসলে, কারণ এটা করতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে এখানে যাতে একবার করে শেষ হয় সেটা নিয়েছি। এখন ঠিক একই নিয়মে যদি না হয় তাহলে তৃতীয় ম্যাট্রিক্স সারণী তৈরি করতে হবে। তৃতীয় ম্যাট্রিক্স সারণীর মধ্যে দ্বিতীয় ম্যাট্রিক্স সারণীর পিভট সারি এবং পিভট কলাম এটার মতো করে বাইর করতে হবে। দেন বাকি উপাদানগুলোও ঠিক এইভাবেই নিয়ে আসতে হবে। তারপর যদি দুইটাই স্থির মান ব্যতীত বাকি দুইটাতে প্রথম সারিতে
ঋণাত্মক মান না আসে তাহলে আবারও ম্যাট্রিক্স সারণী গঠন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঋণাত্মক মান আসবে ততক্ষণ পর্যন্ত ম্যাট্রিক্স সারণী নতুন করে গঠন করতে হবে। আশা করি সর্বোচ্চ 2 থেকে 3টা ম্যাট্রিক্স সারণী গঠন করতে হবে, এরপর আর করা লাগবে না। আচ্ছা, এতটুকু। এখান পর্যন্ত ম্যাট্রিক্স সারণীর কাজ শেষ। তাহলে এখন আমাদের সমাধান বাইর করতে হবে। আমরা যদি নির্ণয়ের সমাধান বাইর করতে যাই তাহলে এখানে আমরা কথাটাকে এভাবে লিখতে পারি, যেহেতু যেহেতু উপরোক্ত ম্যাট্রিক্স সারণীর উপরোক্ত ম্যাট্রিক্স যেহেতু উপরোক্ত ম্যাট্রিক্স সারণীর প্রথম সারির স্থির মান স্থির মান 12 স্থির মান ব্যতীত বাকি মানগুলো ঋণাত্মক আসছে, সেহেতু এখানে কাম্যমান বিদ্যমান। সেহেতু কাম্যমান বিদ্যমান। আচ্ছা, তাহলে এখন নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এখন যেটা আসছে এটা হচ্ছে, প্রথমে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে কি, সিমপ্লেক্স পদ্ধতিতে সর্বোচ্চ করণের ক্ষেত্রে সর্বোচ্চ করণ পাইয়ের সর্বোচ্চ মান। এখানে যে স্থির মানটা আছে এটা হচ্ছে পাইয়ের সর্বোচ্চ মান। যদি এখানে ঋণাত্মক মান থাকতো তাহলে পাইয়ের আহ, সর্বনিম্ন মান যেটা আসছিল সেটা স্থির মানের প্রথমে এখানে যা থাকবে সেটাই বসাতে হতো। তাহলে পাইয়ের সর্বোচ্চ মান বা ম্যাক্স পাই বা সর্বোচ্চ পাই যাই লিখি আর কি, ইকুয়াল টু 12। এখন এখানে বাকি উপাদানগুলোর যেটার যে মান সেটা বসাই দেব। এখানে যদি লিখি h1 এর মান কত, h1 এর মান 3 এবং x2 x2 এর মান 2। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে বাম দিকে যে মানগুলো আছে, যেমন s1 ইকুয়াল টু 3 এবং x2 ইকুয়াল টু 2, এই মানগুলো এখানে বসালাম। কিন্তু বাকি যে মানগুলো ডান দিকে উপরে আছে x1 আর s2, x1 নিচে লিখলে ভালো হয়, x1 ইকুয়াল টু, এখানকার কিন্তু কোনো মান বেরোবে না। x1 ইকুয়াল টু এখানে লিখতে হবে 0, আবার s2 এটার মান বেরোচ্ছে না, ইকুয়াল টু 0 লিখতে হবে। আহ, তো সমাধান আসলে এতটুকুই, আশা করি বোঝা গেছে। এখন আমরা সর্বনিম্ন করণের ক্ষেত্রে যদি একটা অঙ্ক করি তাহলে এটা এরকম আসবে। আচ্ছা, সর্বনিম্ন করণের অঙ্কটা আগে করি। আচ্ছা, ওকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2019 সালে সর্বনিম্ন করণ সম্পর্কে একটা অঙ্ক আসছিল একমাত্রিক কার্যক্রমে। এখানে দেওয়া ছিল হচ্ছে সর্বনিম্ন করণ মিনিমাইজেশন সি ইকুয়াল টু 2x1 প্লাস 4x2। শর্তগুলো দেওয়া ছিল, শর্ত 2x1 প্লাস x2। খেয়াল করছেন কি না, সর্বোচ্চ করণের ক্ষেত্রে চিহ্নটা কিন্তু উল্টা পাশে ছিল, লেস দ্যান ছিল, কিন্তু সর্বনিম্ন করণের ক্ষেত্রে এখানে গ্রেটার দ্যান হচ্ছে। এটারও ইকোনমিক্যাল ব্যাখ্যা আছে। আচ্ছা, x1 প্লাস x2, যদি কারো লাগে একটু বলিয়েন, ইনশাল্লাহ দেব। এই ব্যাখ্যাগুলো দিতে অনেক সময় লাগে, রিসার্চ করতেও অনেক সময় লাগে।
x1 প্লাস 3x2। মাঝে মাঝে কিছু ব্যাখ্যা বোঝা যায়, আবার কিছু ব্যাখ্যা বুঝতে অনেক কষ্ট হয়, কিন্তু ইকোনমিক্যালি আমরা ম্যাথমেটিক্যালি যেগুলা করি এগুলার সবগুলারই অর্থনৈতিক সুন্দর ব্যাখ্যা আছে। অঋণাত্মক শর্ত x1 x2 0। আচ্ছা, যদি আমরা এখন সমাধান করি, অসমতার শর্তকে সমতা করতে হবে। আবার আগের মতো, আগে অসমতার শর্তকে সমতা করার জন্য আমরা এস ভেরিয়েবল যোগ করছিলাম, কিন্তু শর্ত সমতা যদি করি তাহলে এখানে আছে 2x1 প্লাস x2। এখানে এই সমীকরণ দ্বারা বোঝায় যে 2x1 প্লাস x2 এর মান 14 এর থেকে বড় কিংবা 14 এর সমান একটা হতে পারে। যদি 14 এর থেকে বড় হয় তাহলে এটা থেকে কিছু একটা বাদ দিলে সেটা 14 এর সমান হবে। আর যদি বা সমান হয় তাহলে কিছু একটা যদি শূন্য হয় তারপর সেটা 14 এর সমান হবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখান থেকে এল ওয়ানটাকে বাদ দিব। এল ওয়ান, এল বলতে এখানে বোঝায় হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। এল ওয়ান প্রথম সমীকরণ যেহেতু লিখলাম তাহলে ইকুয়াল টু 14 লিখতে পারি। আচ্ছা, আর দ্বিতীয় সমীকরণে x1 প্লাস x2 মাইনাস l2 ইকুয়াল টু 12 লিখতে পারি। আমরা কিন্তু l1 l2 এর মান জানি না। আচ্ছা, যদি x1 x2 এর মান ও জানি না, x1 প্লাস 3x2 মাইনাস l3 ইকুয়াল টু 18। আচ্ছা, তাহলে এখন একটা প্রশ্ন মনে জাগতে পারে যে আমরা s1 l1 এগুলো নিলাম কেন, এগুলোর অর্থ কি? এস এস এর মানে হচ্ছে স্ল্যাক ভ্যারিয়েবল, মানে অবশিষ্ট বা ঘাটতি চলক। ঘাটতি চলক যদি বেশি থাকে তাহলে সেটা বাদ দেই, ঘাটতি চলক যদি, হ্যাঁ সরি, ঘাটতি চলক, ঘাটতি মানে কম আছে, কম থাকলে সেটা যোগ করতে হবে, কম থাকলে ঘাটতি থাকে, বেশি থাকলে আসলে উদ্বৃত্ত থাকে। এল এল ইকুয়াল টু হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল, SURPLUS ভেরিয়েবল, লেখা ভালো না, উদ্বৃত্ত চলক, উদ্বৃত্ত চলক। আচ্ছা, তাহলে এখন ঠিক আগের মতোই সমীকরণগুলোকে এলগুলোকে সাজায় নেই, তবে এখানে এল এর মান যে মাইনাস আছে এটা মাইনাসই থাকবে। যেমন যদি প্রথম সমীকরণ থেকে আসি তাহলে এখান থেকে আমরা যদি নেই মাইনাস এল যা আছে তাই মাইনাস L1 ইকুয়াল টু ডান পাশে যা আছে তাই 14। এখানে বাম পাশে প্রত্যেকটার সাথে প্লাস আছে, কিন্তু এটাকে ডান দিকে ঘোরায় নিতে হবে, তাই প্রত্যেকটার সাথে মাইনাস বসবে। 2x1 মাইনাস x2। আবার L2 এর ক্ষেত্রে দ্বিতীয় শর্ত সাপেক্ষে মাইনাস L2 ইকুয়াল টু একইভাবে 12 মাইনাস x1 মাইনাস x2। তৃতীয় সমীকরণের ক্ষেত্রে মাইনাস L3 ইকুয়াল 18 মাইনাস x1 মাইনাস 3x2। আমরা যে সমীকরণগুলোকে পাইলাম, এখানে আবারও একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে মিনিমাইজেশন সি। মিনিমাইজেশন সি এই শর্তটা আবারও উপরে লিখতে ভুলে গেছি। তাহলে এটা যদি প্রথমে লিখি, যেমন এই জায়গাতে আমাদের লিখলে ম্যাট্রিক্সটা সাজানোর সুবিধা হয়। মিনিমাইজেশন সি ইকুয়াল টু, এখানে জিরো ধরছি, যদি আবারও বলি জিরো কেন ধরছি, যদিও এটা সি দেওয়া আছে, যদি জিরো ধরি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে 0 প্লাস 2x1 প্লাস 4x2 এটা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে সাজাই তাহলে আমরা এভাবে সাজাতে পারবো। প্রথমে আমরা লিখবো প্রথমে স্থির মান, ঠিক আগের মতোই স্থির মান। আচ্ছা, তাহলে তারপর আমরা কি লিখবো, x1 চলক x1, এই যে স্থির মানটা প্রথমে লিখলাম, তারপর x1 তারপর লিখবো x2। ঠিক একইভাবে বাম দিকে সিরিয়ালি লিখবো, প্রথমে লিখবো সি কস্ট, তারপর লিখবো -L1, তারপর লিখবো -L2, তারপর লিখবো -L3।
3। আচ্ছা, তাহলে মান হিসেবে সবগুলো বসাই দেই। প্রথমে সারি কলাম আট করে নেই। তাহলে স্থির মান বরাবর সবগুলো ক্রমান্বয়ে সাজাবো। সি এর স্থির মান 0, মাইনাস এল এর স্থির মান 14, মাইনাস এল টু এর স্থির মান 12, মাইনাস এল থ্রি এর স্থির মান 18। x1 এর সহগ সি এর ক্ষেত্রে 2, L1 এর ক্ষেত্রে -2, L2 এর ক্ষেত্রে -1 এবং L3 এর ক্ষেত্রেও -1। x2 এর ক্ষেত্রে x2 এর সহগ সি এর ক্ষেত্রে হচ্ছে 4, তাহলে -L1 এর হচ্ছে -1, আবার -L2 এর হচ্ছে -1, -L3 এরও হচ্ছে -3। ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই আর কি। ওকে, তাহলে আবারও একটা নতুন খাতা নেই যাতে আমাদের করার সুবিধা হয়। যদি এটা প্রথম ম্যাট্রিক্স সারণী ধরি তাহলে এখানে দ্বিতীয় ম্যাট্রিক্স সারণী হবে, কিন্তু একটা কন্ডিশন আছে। সেটা হচ্ছে মিনিমাইজেশন বা সর্বনিম্নকরণ সমস্যার ক্ষেত্রে সিমপ্লেক্স পদ্ধতির সমাধান করা যায় না, তবে সকল সারি এবং কলামকে স্থান বিনিময় করে সমাধান করা যায়। যেমন এটা যেটা লিখছি, এটাকে সিমপ্লেক্স পদ্ধতি এর মাধ্যমে সমাধান করা যায় না, তবে এটাকে যদি সারিকে কলামে রূপান্তর করি মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে রূপান্তর করি সেক্ষেত্রে এটা সমাধান করা যায়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে আমরা কিভাবে রূপান্তর করব? এটার জন্য ঠিক আগের মতো একটা জিনিস অঙ্কন করে নিলাম, যে প্রথমে এই বক্সটা অঙ্কন করে নেব, কিন্তু বক্সের মানগুলো বসাবো না আপাতত। বক্সটাকে অঙ্কন করলাম, তাহলে এখানে আছে 1 2 3 3, 1 2 3, 1 2। আচ্ছা, 1 2 দিলাম। আচ্ছা, এখন মানগুলোকে আমরা কিভাবে বসাবো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মতো সারিটাকে আছে এটাকে কলামে রূপান্তর করব অথবা কলামকে সারিতে রূপান্তর করব। যদি আচ্ছা, কোথাও কি ভুল করলাম? কিছু হয়তো বা ভুল করছি। আচ্ছা, যাক, কিছু ভুল করলে সেটা শুধরে নেব। সারিকে আগে কলামে রূপান্তর করি। সারি আছে 0 2 4, এটাকে কলামে রূপান্তর করব। 0 2 4। সারি আছে সোজা, এটাকে সারিটাকে ক্রমান্বয়ে সবগুলোকে বাম দিকে কলামে রূপান্তর করলাম। আচ্ছা, ঠিক তেমন ভাবে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে রূপান্তর করব। 14 -2 -1, যদিও একটা বাড়তি টানা হচ্ছে, আপাতত থাক। তাহলে তৃতীয় সারিকে তৃতীয় কলামে রূপান্তর করব। 12 -1 -1। চতুর্থ সারিকে চতুর্থ কলামে রূপান্তর করব। চতুর্থ কলামে যদি রূপান্তর করি তাহলে এখানে আরেকটা কলাম হবে। 18 -1 -3। এখন আমাদেরকে বসাতে হবে সেই স্থির মান x1 এবং x2, আবার c -L1 -L2 -L3। সেক্ষেত্রে স্থির মানের ক্ষেত্রে কি আছে? স্থির মানগুলো হচ্ছে 0 14 12 18। 0 14 12 18 এটা হচ্ছে স্থির মান। তাহলে স্থির মানগুলোকে স্থির মান বরাবর বসাবো, এখানে লিখতে হবে স্থির মান। আবার x1 এর মান কি আছে? x1 এর মান আছে 2 -2 -1 -1। 2 -2 -1 -1 এগুলো হচ্ছে x1 এর মান, তার মানে ডান দিকে x1 লিখলাম। আচ্ছা, x2 এর মান, x2 এর মানগুলো কি আছে? 4 -1 -1 -3। তাহলে 4 -1 -1 -3 এটা হচ্ছে x2 এর মান। এখন আবার যদি খেয়াল করি c এর মানগুলো কি আছে? c এর মান হচ্ছে 0 2 4। 0 2 4 এটা হচ্ছে c এর মান, c বসালাম। -L1 এর মান 14 -2 -1, 14 -2 -1, -L1 এর মান বসালাম। এরপর -L2 এর মান আছে 12 -1 -1, 12 -1 -1, -L2 বসালাম।
ঠিক একইভাবে -L3 এর মান আছে 18, -1 -3, তাহলে -L3 এর মান বসালাম। ওকে, এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে আরেকটু বলি। প্রথমে উপরে যে শিরোনামগুলো আছে এটা বাদ দিলাম, শুধুমাত্র ম্যাট্রিক্স সারণীটাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মতো সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করে দিলাম এভাবে। এরপর স্থির মানগুলো যেগুলো ছিল সেগুলাই হচ্ছে স্থির মান হবে। x1 x2 প্রত্যেকটার মান একই হবে, এইটা এবং এইটার প্রত্যেকটার মান একই হবে, শুধুমাত্র স্থান পরিবর্তন করবে। ওকে, এখন আমরা প্রথমে যদি এটা খেয়াল করি তাহলে এখানে স্থির মান ব্যতীত সবগুলো যদিও বা স্থির মান, কিন্তু আমাদের স্থির মান যদি বা কল্পনা করে সর্বোচ্চকরণের ক্ষেত্রে যেরকম কল্পনা করছিলাম এটা সর্বোচ্চ স্থির মান, সেই হিসেবে এখানে স্থির মানই কল্পনা করলাম সবগুলো। যদিও কল্পনা করা যাবে না, এটা ভুল, কিন্তু আমাদের অঙ্ক সুবিধার্থে এটা বলি যে এটা স্থির মান বিবেচনা করলে ঠিক একইভাবে আমরা সেটা সমাধান করতে পারবো। এটা যদি স্থির মান বিবেচনা করি তাহলে স্থির মান ব্যতীত প্রথম সারির যে মানটা সর্বোচ্চ সেটাই হবে পিভট সারি। তাহলে এটার সর্বোচ্চ মান হচ্ছে এটা পিভট সারি বরাবর একটা দাগ দিলাম। এখন পিভট কলাম নির্বাচন করতে গেলে পিভট সারির যেই মানটি সর্বনিম্ন হবে ঋণাত্মক মান বাদ দিয়ে সেটাই হবে পিভট সারি। তাহলে 2কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে 2। 4কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে মেবি 1.3 আসবে। তাহলে এখানে পিভট সারি কোনটা হবে? যদি এটা হয় 2 আর এটা হয় 1.3, তাহলে সব থেকে ছোট মান হবে নিচেরটা। মানে তাহলে পিভট সারি কোনটা হবে? পিভট সারি হবে এটা। পুরোটা একটা দাগ দিয়ে নিলাম। আচ্ছা, তাহলে পিভট উপাদান কি হচ্ছে? পিভট উপাদান হচ্ছে -3। আচ্ছা, এখন আমরা এটা কত নম্বর হলো? দ্বিতীয়, তৃতীয় ম্যাট্রিক্স সারণী গঠন করে। তৃতীয় ম্যাট্রিক্স সারণী এটা গঠন করার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা, প্রথমে যদি টানে নিই একইভাবে, তাহলে 1 2। আচ্ছা, তাহলে প্রথমে আসবে পিভট উপাদান। পিভট উপাদানটা কিভাবে আসবে? পিভট উপাদানটা উল্টে আসবে। যেমন -3 আছে, তাহলে এটা আসবে 1/-3 ইকুয়াল টু 1 বাই, যদি -3 লিখি তাহলে আমাদের কি আসবে? 1/-3, 0.33, 1/3, হ্যাঁ, -0.33। তাহলে এটা বরাবর লিখলাম -0.33। ওকে, তাহলে এখন প্রথমে আনবো পিভট কলামকে। পিভট কলামকে আনার জন্য এগুলো কি আকারে আসবে? ভাগ আকারে আসবে পিভট উপাদান দ্বারা। পিভট উপাদান হচ্ছে -3। তাহলে 8কে যদি -3 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? 8/-3 ইকুয়াল টু -2.67। তাহলে এখানে আসতেছে -2.67। সরি, আসলে ভুল হয়েছে। এটা হচ্ছে, হ্যাঁ, আমারই লিখতে ভুল হয়েছে। এটা হচ্ছে 18, আমি ধরছি 8। তাহলে 18/-3 ইকুয়াল টু আসছে -6। তাহলে -6 এখানে বসালাম। ঠিক একইভাবে -1কে -3 দ্বারা ভাগ করতে হবে। 1/3 ইকুয়াল টু আসছে 0.3, 0.33। আচ্ছা, তাহলে এখন পিভট সারির উপাদানগুলোকে নিব। 4কে -3 দ্বারা ভাগ করে বিপরীত চিহ্ন। 4কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 4/3 ইকুয়াল টু 1.33, 1.33। আবার -1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে বসবে মাইনাস। তাহলে 1/3 যা আসবে এটার সাথে মাইনাস বসায় দিব। তাহলে -0.33। তাহলে এখানে
আবার ওই একই জিনিস -1 বাই -3 ইকুয়াল টু -0.33। আচ্ছা, এখন এটার বাকি উপাদানগুলো কিভাবে আসবে? বাকি উপাদানগুলো ঠিক প্রথমে যেভাবে দেখাইছি সেভাবেই হবে। আহ, যেমন যদি এখানে 0 ধরি, একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো আমি স্কিপ করে দিব, শুধু লিখে দিব, কারণ অনেক সময়ের ব্যাপার আছে। যদি এটা 0 ধরি তাহলে এইটার এখানে যে মানটা আছে এখানে সেই মানটা বসাবো। 0 এর ক্ষেত্রে আসলে এই ঘরে কি বসবে? তাহলে 0 মাইনাস 0 বরাবর পিভট সারি এবং পিভট কলামে যে মানটা আছে সে মানটা গুণ আকারে বসবে। 18 ইন্টু 4 বাই পিভট উপাদান -3। এটা যা হবে তাই ডাইরেক্ট আমরা ক্যালকুলেশনে করে দিলাম। 0 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 118 ইন্টু 4 বাই -3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু আসছে 24। তাহলে এখানে লিখে দেবো 24। ঠিক একইভাবে পরের লাইনে এখানে আসবে 8, এখানে আসবে 6, এখানে আসবে 0.67, এখানে আসবে -1.67, এখানে আসবে -0.67। ওকে, আসলে আমি করলাম না, অনেক সময়ের ব্যাপার, তাই সংক্ষেপে করলাম, অলরেডি অনেক সময় হয়ে গেছে। ওকে, তাহলে এখন এখানে আমরা কিন্তু এই যে এটা লিখতে ভুলে গেছি, স্থির মান। এখানে লেখা হবে স্থির মান, স্থির মান যা আছে তাই। তারপর এখানে আছে x1, x1 যা আছে তাই। এখানে আছে x2, কিন্তু x2 হবে না, x2 এর জায়গায় কি হবে? এখানে পিভট সারি এবং পিভট কলাম দুইটা পরস্পর স্থান বিনিময় করবে। x2 এর জায়গায় আসবে l3, মাইনাসটা যাবে না, মাইনাস যেখানে আছে সেখানেই থাকবে। l3 এর জায়গায় আসবে x2, এখানে যা আছে তাই, -l2 -l1 c। ওকে, আবার যদি নতুন একটা ম্যাট্রিক্স সারণী গঠন করি, নতুন ম্যাট্রিক্স সারণী কেন গঠন করতে হবে? কারণ যদি এটা স্থির মান বিবেচনা করি তাহলে প্রথম সারির স্থির মান ব্যতীত বাকি উপাদানগুলো একটা ঋণাত্মক আসছে, বাকি দুটো ধনাত্মক আসছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত সবগুলো ঋণাত্মক না আসছে ততক্ষণ পর্যন্ত নতুন ম্যাট্রিক্স সারণী গঠন করতে হবে। চতুর্থ ম্যাট্রিক্স সারণী, চতুর্থ ম্যাট্রিক্স সারণী যদি গঠন করি তাহলে আমি আর আচ্ছা, পিভট সারির পিভট কলামটা যদি বাহির করি, যদিও বা করতে চাচ্ছি না, কারণ আগে দেখাই দিছি ভিডিওটা অনেক বড় হবে। সেক্ষেত্রে এখানে পিভট সারি এবং পিভট কলাম কোনটা হবে? এটা হবে পিভট সারি, স্থির মানটা ব্যতীত বাকি এইটা হচ্ছে সর্বোচ্চ, এই জন্য এটা হচ্ছে পিভট সারি। পিভট কলাম কোনটা হবে? ভাগ করে দিলে দেখা যাবে যে পিভট কলাম এটা হয়ে যাচ্ছে। পিভট উপাদান হচ্ছে এটা, এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কিভাবে আসবে? পিভট আবার যদি অঙ্কন করি, পিভট উপাদান এখানে এটা আসবে ভাগ আকারে, 1 বাই -1.67, 0.59, অর্থাৎ 0.6 -0.6 -0.6। তাহলে পেপার সারিগুলো আসবে হচ্ছে 2.8 -0.2। এগুলো আসলে এমনিতে করাই দিচ্ছি, যদি কনফিউশন মনে হয় ইউ মে আস্ক মি ইন কমেন্ট। 0.4 -0.4, 0.2। বাকি মানগুলো কীরকম হবে? বাকি মানগুলো হচ্ছে 27। আমি কি কোথাও ভুল করলাম? কোথাও একটা ভুল করছি, -0.2। আচ্ছা, -0.2, এখানে হবে -4.79, তাহলে এখানে হবে 2.8 -0 -4.4।
তাহলে এখানে হবে 1.2, তাহলে এখানে হবে -0.4। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্থির মান। স্থান বিনিময় করবে, তাহলে এখানে হবে L1 L3 -x2 -L2 -x1 c। আবার আমাদের নতুন আরেকটা ম্যাট্রিক্স সারণী নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলা মাইনাস মান আসবে। নতুন ম্যাট্রিক্স সারণী পঞ্চম ম্যাট্রিক্স সারণীর ক্ষেত্রে আবার যদি অঙ্কন করি তাহলে কি আসবে? এখানে পিভট সারি এবং পিভট কলাম কোনটা হবে? পিভট সারি এবং পিভট কলাম হবে এটা, কারণ এখানে একটাই ধনাত্মক মান আছে, সেটা হচ্ছে এটা, এবং পিভট কলাম হবে 0 4 এইটা। ক্যালকুলেশন করলে চলে আসবে। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে 1 বাই, এটা আসবে হলো 1/0.4, এখানে হবে -7, এখানে হবে -0.5, এখানে হবে -3, সরি পিভট সারিটাকে সাজায় নেই, এখানে হবে 1 -1.5, তারপরে এখানে হবে 0.5, এখানে আছে -9, এখানে আছে 30, এখানে আছে 1, এখানে আছে 0.5, এখানে আছে -0.5। এটা হচ্ছে স্থির মান। এখানে হচ্ছে L2 স্থান বিনিময় করবে, L2 এর জায়গায় এখানে হবে L3, তাহলে এখানে হবে -x2 -L1 -x1c। ওকে, তাহলে এখন যদি আমরা খেয়াল করি এই ম্যাট্রিক্স সারণীর মধ্যে স্থির মান এটা বিবেচনা করলে স্থির মান ব্যতীত বাকি মানগুলো সবগুলো ঋণাত্মক আসছে, সেহেতু এখানে আমাদের কাম্য সমাধান বের হবে। কাম্য সমাধান বের করার ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে একটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে সর্বনিম্ন যে ব্যয়টা হবে, মিনিমাইজেশন, মানে কস্ট মিনিমাইজেশন, সর্বনিম্ন খরচ হবে ঠিক আগের মতো এটা, এখানে যেটা থাকবে সেটা সি 30। সি এর স্থির মান এটা হচ্ছে 30, সি এর স্থির মান 30, সেক্ষেত্রে এখানে খরচ হবে 30। মিনিমাইজেশন সি ইকুয়াল টু, এটা হচ্ছে নির্ণয়ের সমাধান। খরচ হচ্ছে 30, x1, এখানে যে মানগুলো আছে সেই মানগুলা সেইগুলার স্থির মান কিন্তু এখানে বসবে। এখানে x1, এখানে যদি বলা হয় যে -x1 কেন বসলো না, যদি এখানে দেই -x1 ইকুয়াল টু -9, তাহলে এখানে কি লিখতে পারি? মাইনাস মাইনাসে কাটা দিলে x1 ইকুয়াল টু 9, সেহেতু ডাইরেক্ট লিখে দেব x1 ইকুয়াল টু 9, L1 ইকুয়াল টু 7, x2 ইকুয়াল টু 3, এবং L2 আর L3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি। শুদ্ধি পরীক্ষা আসলে ঠিক হয়েছে কিনা এটা যাচাই করার জন্য শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে আমরা কি করতে পারি? শুদ্ধি পরীক্ষা, আমাদের প্রথম একটা সমীকরণ দেওয়া ছিল এখানে, আচ্ছা এটা না, আচ্ছা সমীকরণটা আমাদের ছিল, কোথায় গেল? হ্যাঁ, সমীকরণটা হচ্ছে 2x1 প্লাস 4x2 সি ইকুয়াল টু 2x1 প্লাস 4x2 সর্বনিম্নকরণের ক্ষেত্রে। এটা হচ্ছে প্রধান সমীকরণ। এখন x এর মান এবং y এর মান, x1 এবং x2 এর মান, যে মানগুলো পাইছি এই মানগুলো বসাবো। c ইকুয়াল টু 2 ইন্টু x1 এর মান পাইছি 9 প্লাস 4 ইন্টু x2 এর মান পাইছি 3, তাহলে 9 দুগুণে 18 প্লাস 3 4 12 ইকুয়াল টু 30, c ইকুয়াল টু 30। এখানে দেখো c ইকুয়াল টু 30 পাইছি, সেহেতু
আমাদের অঙ্কটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এখন ভাবতেছি যে এটা কি আরো দীর্ঘায়িত করব, বিকজ আরো একটা অঙ্ক আছে যেটা লাগে, যেখানে একসাথে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ দুইটা দেখানো হয়েছে। আশা করছি এখানেই, না, আচ্ছা এখানেই করে দিই, একটু ধৈর্য ধরতে হবে। দুইটা যদি একসাথে করি, দুইটা একসাথে করার ক্ষেত্রে আমাদের কিরকম থাকে, যেমন প্রশ্নটা এমন থাকে, নিম্নের একমাত্রিক কার্যক্রম থেকে, একটু এনার্জি নিয়ে বসি, এটাতে আরো সময় লাগবে। নিম্নের একমাত্রিক কার্যক্রম থেকে নিম্নের কার্যক্রম থেকে দ্বৈত সমস্যা গঠন করো। একমাত্রিক কার্যক্রম থেকে দ্বৈত সমস্যা গঠন করো এবং সমাধান করো। সিমপ্লেক্স পদ্ধতিতে। তাহলে এখন যদি প্রাথমিক সমস্যাটা দেওয়া থাকে, তাহলে দ্বৈত সমস্যা গঠন করে সেটা সমাধান করতে হবে। ভিডিও বড় হওয়ার কারণে একটু স্কিপ করতেছি। আচ্ছা, এখানে এটা করা হয়েছে। তাহলে এখন আমরা এখান থেকে দ্বৈত সমস্যা গঠন করব। দ্বৈত সমস্যা যদি গঠন করি, তাহলে ডান দিকে যদি দ্বৈত সমস্যা গঠন করি, তাহলে এমন আসবে, এখানে সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ, সর্বনিম্নকরণ সি ইকুয়াল টু, এখানে চলক, এখানে সমীকরণ আছে তিনটা, যার কারণে এখানে আসবে দুইটা। নতুন নেব হচ্ছে y1, y2 এবং y3। তাহলে এটা হচ্ছে সমীকরণের ডান দিকের গুলোর সাথে নিব 54y1 প্লাস 48y2 প্লাস 50y3। 2, অসমতা শর্ত। এখানে তিনটা অসমতা শর্ত আছে, কিন্তু দুইটা চলক আছে। সেক্ষেত্রে এখানে তিনটা চলক আসবে আর দুইটা অসমতা শর্ত আসবে। তাহলে x1 এর সহগগুলো হচ্ছে 6, 4 এবং 5। তাহলে 6y1 প্লাস 4y2 প্লাস 5y3, চিহ্নর পরিবর্তন, এখানে হবে 36, পাইয়ের x1 এর সহগ। আচ্ছা, তাহলে দ্বিতীয় অসমতা শর্ত, এটা হচ্ছে x2 এর সহগগুলো হচ্ছে 3, 6, 5, এগুলো y1, y2 এবং y3 এর যথাক্রমে সহগ আকারে বসবে। y1 প্লাস 6y2 প্লাস 5y3, চিহ্নর পরিবর্তন, এখানে আসছে 24, অঋণাত্মক শর্ত। অঋণাত্মক শর্ত, অঋণাত্মক শর্ত হচ্ছে y1, y2, y3 not equal 0 or greater than equal 0। তাহলে এখান থেকে এখন পাই, এখানে আমাদের নতুন চলক যোগ করতে হবে। নতুন চলক যোগ করে গত অঙ্কটাতে যেরকম করছি সেরকম করতে হবে। অঙ্কটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, সেহেতু একটু ছোট আকারে করব, এই জন্য শর্টকাটে কিছুটা করার চেষ্টা করব। যেমন এখন পায়ের ক্ষেত্রে এখানে প্রত্যেকটার একটা স্থির মান থাকবে। পায়ের একটা স্থির মান 0 আকারে নিব। পাই ইকুয়াল টু 0 প্লাস 36x1 প্লাস 24x2। তাহলে এখানে যদি আমরা এখানে চলক যদি যোগ করি, তাহলে s1 যোগ করতে হবে। s1 যদি যোগ করি, তাহলে এখানে চলক আসবে s1 ইকুয়াল টু 54 যা স্থির মান মাইনাস
6x1 মাইনাস 3x2। দ্বিতীয়র ক্ষেত্রে s2 ইকুয়াল টু 48 মাইনাস 4x1 মাইনাস 6x2। তৃতীয়র ক্ষেত্রে s3 ইকুয়াল টু 50 মাইনাস 5x1 মাইনাস 5x2। এটা এতদূর পর্যন্ত সর্বোচ্চ করণের ক্ষেত্রে গেল। এখন সর্বনিম্ন করণের ক্ষেত্রে। এখন সর্বনিম্ন করণের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে একইভাবে এখানে বিয়োগ করতে হবে -L1, মানে এটা বিয়োগ করতে হবে আর কি। তাহলে মাইনাস সি এর মানটা যদি বসাই, সি ইকুয়াল টু আবারও 0 অ্যাড করতে হবে, 0 প্লাস 54y1 প্লাস 48y2 প্লাস 50y3। তাহলে -L1 এর ক্ষেত্রে 36 মাইনাস 6y1, একইভাবে -4y2 মাইনাস 5y3। এটা কেন বললাম একইভাবে? এই যে L1 যেটা আছে এটা বাম দিকে থাকবে, আর বাকি যে মানগুলো আছে সবগুলোকে ডান দিকে পাঠিয়ে দেবো, যার ফলে 36 এর সাথে মাইনাস আকারে বসবে। অসমতার শর্তগুলো একবারে সমতা করে এটা করে নিচ্ছি, না হলে আরও লং হবে। ওকে, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে -L2 ইকুয়াল টু 24 মাইনাস 3y1 মাইনাস 6y2 মাইনাস 5y3 হবে। এখন আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। এটাকে যদি ম্যাট্রিক্স আকারে সাজাই, ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই, তাহলে ম্যাট্রিক্স আকারে সাজালাম। প্রথমে হচ্ছে স্থির মান, তারপর x1 এর ভ্যারিয়েবল, তারপর x2 এর ভ্যারিয়েবল, এখানে হবে s1 s2 s3। 0 ক্রমান্বয়ে সাজাচ্ছি। x1 হচ্ছে 36, x2 হচ্ছে 24। এখানে হচ্ছে স্থির মান 54 মাইনাস 6 মাইনাস 3, s1 s2 s3। ও সরি, পাই এর মান কি বসেছি? এটা পাই এর মান s1 s2, যদি একটু ভুল হয়েছে ক্ষমা প্রার্থী। এটা কি ঠিক আছে? -3। ওকে, 48 মাইনাস 4 মাইনাস 6, তাহলে নিচের মানটা কি হবে? 50 মাইনাস 5 মাইনাস 5। ওকে, সর্বনিম্ন করণের ক্ষেত্রে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই, যেমন আছে তেমনই। এটা হচ্ছে স্থির মান। স্থির মান কি আছে? তারপর আছে y1 y2 y3, সি মাইনাস L1 মাইনাস L2। স্থির মানটা হচ্ছে 0, সি এর স্থির মান 0, তারপর 54 যদি সাজাই নেই, 54 48 50, 36 minus 6 minus 4 minus 5, 24 minus 3 minus 6 minus 5। ওকে, সর্বনিম্ন করণের ক্ষেত্রে আগে যেমনটা খেয়াল করছিলাম যে সরাসরি এটা সমাধান করা যায় না, সেহেতু এটাকে আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স সারণীতে নিয়ে যাইতে হবে। রূপান্তরিত ম্যাট্রিক্স সারণী, সর্বনিম্নকরণ, মিনিমাইজেশন, রূপান্তরিত ম্যাট্রিক্স সারণী। সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করব। তাহলে এখানে হবে 0 36 এবং 24। এখানে হবে 54 মাইনাস 6 মাইনাস 3, 48 মাইনাস 4 মাইনাস 6, 50 মাইনাস 5 মাইনাস 5। ওকে,
এখন এখন মানগুলো কোনটা কার সেই হিসেবে আবার আমাদেরকে বসাতে হবে। স্থির মান হচ্ছে 036 স্থির মান, তাহলে 036 24 54 -6 -3 y1 y2 y3, তাহলে এটা হচ্ছে সি এর মান, কোনটা হচ্ছে 054, এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে 54, এটা হচ্ছে -L1 -L2 এর মান। ওকে, দেন তাহলে এখন আমরা এখানে একটা ম্যাট্রিক্স সারণী পাইলাম সর্বোচ্চকরণের ক্ষেত্রে, এখানে একটা ম্যাট্রিক্স সারণী পাইলাম সর্বনিম্নকরণের ক্ষেত্রে। সর্বনিম্নকরণের ম্যাট্রিক্স সারণীটা আসছে এখান থেকে, এবং এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স সারণী। এখন আমরা দুইটা ম্যাট্রিক্স সারণী, এই যে এই দুইটা মিলে দুইটা ম্যাট্রিক্স সারণী পাইলাম, এই দুইটা ম্যাট্রিক্স সারণীকে একটা ম্যাট্রিক্স সারণীকে রূপান্তর করব। একটা ম্যাট্রিক্স সারণীতে কিভাবে রূপান্তর করব? আচ্ছা, 1 - 24, তাই তো বলি। এখন যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো সুন্দর একটা জিনিস ম্যাট্রিক্সের মধ্যে। এই ম্যাট্রিক্সের মান এই ম্যাট্রিক্সের মান প্রত্যেকটা সমান হয়েছে। সেক্ষেত্রে আমরা কি এখান থেকে এই ম্যাট্রিক্সের দুইটা কম্বিনেশন করে একটা ম্যাট্রিক্স লিখতে পারি? যেমন এই দুইটা ম্যাট্রিক্স যদি লিখি, এখানে দুইটা ম্যাট্রিক্স আছে 0 36 24 54 -6 -3 48 -4 -6 50 -5 -5, এখানে হচ্ছে, আচ্ছা লিখলাম আপাতত স্থির মান, স্থির মান y1 y2 y3 c -L1 -L2। ওকে, দেন এখানে যে উপরে সারণীটা আছে সর্বোচ্চকরণের ক্ষেত্রে, সেখানকে ঠিক একই, এখানে স্থির মান লিখলাম, স্থির মান x1 x2 লিখতে পারি, কিন্তু একই জিনিস। ওকে, তাহলে এখানে পাই s1 s2 s3, এই কলাম থেকে এই কলামে নিলাম। এখন সরি, এই ম্যাট্রিক্সে নিলাম। এখন ম্যাট্রিক্সটা আমাদের সেম হয়েছে, দ্যাটস ওয়াই ইনশাল্লাহ একটা সারণীর মাধ্যমে আমরা করতে পারবো। এখন এই সারণীর মধ্যে আমরা কিভাবে করতে পারবো? এই সারণীর মধ্যে আমাদেরকে করতে হলে আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে পিভট সারি এবং পিভট কলামটা বাহির করতে হবে। পিভট সারি এবং পিভট কলামের ক্ষেত্রে আমরা কি জানি, যে স্থির মান ব্যতীত, প্রথম সারির স্থির মান ব্যতীত যে মানটি সর্বোচ্চ, অর্থাৎ এই মানটি সর্বোচ্চ, এটাই হবে স্থির মান। ওকে, এখন কলাম, কোনটা কলাম? পিভট কলাম হলো এবার পিভট সারি। পিভট সারির স্থির মানগুলোর মধ্যে কোনটার মান সর্বোচ্চ হবে? যদি সবগুলোকে ভাগ করে দিই, তাহলে এর মানটি সর্বনিম্ন হবে, সরি কোনটার মানটি সর্বনিম্ন হবে সেটা হবে পিভট সারি। তাহলে আমরা যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু এই যে s1 y1 এই মানটা কিন্তু সর্বনিম্ন হবে। সেক্ষেত্রে এটা হবে আমাদের পিভট সারি, এবং পিভট উপাদান হবে -6। যদি -6 রেখে এখন যদি নতুন একটা পিভট সারি, মানে নতুন একটা পিভট উপাদান হিসেবে যোগ করি, তাহলে আমাদের কি আসবে? আচ্ছা, প্রথমে লিখলাম 1 2 3, 1 2 3, 1 2 1 2। ওকে, এটা হচ্ছে স্থির মান, স্থির মান। এখন স্থান বিনিময় করবে পিভট সারি এবং পিভট কলামের, এই যে x1 এবং s1 স্থান বিনিময় করবে। এখানে আছে s1, এখানে হবে x1, এখানে হবে s1, এখানে হবে পাই x2 s2 s3। ঠিক একইভাবে ডান দিকে সরলনীকরণের ক্ষেত্রে যেটা আছে সেটাও স্থান বিনিময় করবে। স্থির মান এখানে হবে y, সরি l1, y হবে না, y2 y3 মাইনাস y1 স্থান বিনিময় করার কারণে, তাহলে এখানে -L2, এখানে হবে c। এখন পিভট যে উপাদানটা আছে এটা ভাগ আকারে যাবে, এটা হবে 1/6,
এটা হবে 1/6 ইকুয়াল টু 1.66 মাইনাস 1.66। পিভট সারি এবং পিভট উপাদানের মানগুলো ঠিক একইভাবে ভাগ আকারে যাবে। 6 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে 6, -6 দ্বারা 36কে ভাগ করলে 6 অ্যান্সার হবে। আবার যদি -4 দ্বারা -6কে ভাগ করি তাহলে এখানে অ্যান্সার হবে 0.67। আবার -5 দ্বারা -6কে যদি ভাগ করি তাহলে এখানে হবে 0.83। এখন পিভট সারিটাকে যদি নেই তাহলে বিপরীত চিহ্ন বসবে। পিভট সারির প্রত্যেকটা উপাদানকে পিভট উপাদান দ্বারা ভাগ করে তার বিপরীত চিহ্ন বসবে। তাহলে এটার বিপরীত চিহ্ন 54কে -6 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 9, 6 লং 54। তাহলে এখানে -9 আসলে বিপরীত চিহ্ন শুধু 9 বসবে। এবার ডান দিকে আসবে -0.5। একইভাবে এখানকার মানগুলো আগের নিয়মে, যেমন যদি 24-এ জায়গায় কোনো কিছু বসাই, মানে কি বসাতে হবে এটার জন্য 24 মাইনাস পিভট সারি এবং পিভট কলামের মানগুলোর গুণফল বাই -6 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তাহলে এখানে আসবে 6, এখানে আসবে 3 2 4, এখানে আসবে 12, এখানে আসবে 5, এখানে আসবে -4, এখানে আসবে -2.5। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে একটা মান স্থির মান ব্যতীত একটা মান আসছে ঋণাত্মক। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা আমাদের পিভট সারি এবং পিভট কলাম বেছে নিতে হবে। তাহলে স্থির মান ব্যতীত এটা হচ্ছে সর্বোচ্চ মান, দ্যাটস ওয়াই এটা হচ্ছে পিভট কলাম। এবং যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে আমাদের পিভট সারি। সেক্ষেত্রে আমাদের নতুন ম্যাট্রিক্সটা কি আসবে? নতুন ম্যাট্রিক্সটা হবে একইভাবে, এটা যদি অঙ্কন করি তাহলে নতুন ম্যাট্রিক্সটা হবে স্থির মান S1 যা আছে তাই, এবং x2 এর স্থান বিনিময় করে এখানে হবে S3, S3টা ওখানে যাবে, x2টা এখানে আসবে। তাহলে S3 এবং x2 স্থির মান বসবে। তাহলে এখানে যেটা ছিল L1 y2, এখানে স্থান বিনিময় করে হবে L2, এখানে হবে y3 -y3 -y1 c। তাহলে এখানে হবে পাই x1 s2। এখন পিভট সারি এবং পিভট কলামের মান এটা উল্টে যাবে। এটা উল্টে যাওয়া গেলে হবে এখানে -1/2.5। তাহলে এগুলোকে সবগুলোকে যদি 6কে -2.5 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে -2.4, 0.2, 1.6, দেন এখানে হবে 0.332। ভাগ করে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন বাকি মানগুলো আসছে -4, 0.33, -0.6733। এখন আমরা যদি খেয়াল করি তাহলে সর্বশেষ যে ম্যাট্রিক্স সারণীটা পেলাম, এই ম্যাট্রিক্স সারণীর মধ্যে স্থির মান ব্যতীত বাকি যে মানগুলো আছে সবগুলো ঋণাত্মক হয়েছে। দ্যাট ইজ হোয়াই আমরা এখানে কাম্য মান পাবো। এখন এখানকার নির্ণেয় কাম্য মান, আমাদেরকে এখানে একসাথে দুইটা কথা বলা হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে সর্বোচ্চ মান, একটা হচ্ছে সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান একটা হচ্ছে সর্বনিম্ন মান। সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা উপরে এবং বাম দিকে যে মানগুলো নিচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ মানের ক্ষেত্রে। সর্বোচ্চ মানের ক্ষেত্রে পাই এর সর্বোচ্চ মান হচ্ছে 336 এবং x1 = 8, s2 = 4 এবং x2 = 2। আবার এখানে s1 এবং s3 = 0। সর্বনিম্ন মানের ক্ষেত্রে সর্বনিম্ন কস্ট c = 336 সর্বনিম্ন কস্ট। যেহেতু
এটা একই কার্যক্রম থেকে করা হয়েছে আর কি। যেটা সর্বনিম্ন সমস্যা ছিল ওইটা থেকে দ্বৈত সমস্যা করানো হয়েছে, তারপর সমাধান করা হয়েছে, যার ফলে আসলে চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল। যার জন্য জানি না এটা কতদূর পর্যন্ত দেখা গেছে। এখানে সর্বনিম্নকরণ সি হচ্ছে 336, যেটা সর্বোচ্চকরণের সমান। এখন সর্বনিম্নকরণের ক্ষেত্রে ওয়াই ওয়াই ওয়ান এর মান হচ্ছে 4 এবং ওয়াই 3 এর মান হচ্ছে 2.4। আবার L1 L1 Y2 L3 ইকুয়াল টু 0। আসলে আজকের আনসারটা এতটুকুই, প্রশ্ন এতটুকুই, যদিও অনেক বড় হচ্ছে, অনেক কিছু আছে এর মধ্যে। জানি না কেমন হচ্ছে সব মিলে। আজকের এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে নতুন, কারণ এত লং টাইম, ইটস ভেরি লং টাইম, আমার এত লং টাইম কোনো অঙ্ক করার বোঝানোর অভিজ্ঞতা আসলে নাই, আজকে প্রথম। ইনশাল্লাহ আশা করি ফিউচারে হবে। একটা অনুরোধ থাকবে যারা দেখবেন তাদের ক্ষেত্রে, যে আসলে এই ভিডিওগুলা এখানে একটার মধ্যে তিনটা মেবি ঢুকাই দিছি আমি, যদিও তিনটা একই ধরনের অঙ্ক, ছোট থেকে হালকা বড়ভাবে হয়েছে আর কি। সেক্ষেত্রে এগুলা কি আলাদা করে দেওয়া আমার উচিত ছিল নাকি এক করে দেওয়া উচিত আছে? যদি আমি একটাই পছন্দ করি, কিন্তু হয়তো আলাদা করে দিলে আরো বেশি ভালো হতো। তো আজকে আর কথা বলাতে যাচ্ছি না, এমনিতে অনেক বড় হলো। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে জানাবেন, ভালো লাগলে জানাবেন আমাকে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।